আজকে আমি আমার পুটাকে নিয়ে কিছু বলবো। পুটা মানে টুম্পা বোস, আমার মাসি। পুটা, আজ তোমার 60th বার্থডে, 4th অগস্ট। প্রথমেই আমার অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। তুমি আমার প্রণাম নিও। তোমার 60th বার্থডেতে আমরা সবাই একসাথে তোমার জন্য একটা ছোট উপহার বানানোর চেষ্টা করেছি। আশা করি তোমার এই উপহারটা ভালো লাগবে, তোমার পছন্দ মতো হবে, আর তোমার বার্থডেতে সবাই এই ভিডিওটা দেখে তোমাকে মনে রাখবে। Now I want to share some feelings from my side. পুটা, আমাদের সানডে ফোন কলগুলো আমি খুব মিস করছি। নো ম্যাটার দ্য সাবজেক্ট, এখানে ওয়েদারটা কেমন, আমি আজকে খেয়েছি কিনা, আমার বন্ধুরা কেমন আছে, তুমি খুব কিউরিয়াসলি সব কিছু জানতে চাইতে। I will miss being able to show you how I am changing and growing. Wherever you are, I hope you are happy and healthy and looking down on us. Thank you for loving all of us in the kind and caring way that you did. Happy birthday. पितुर्वधिका माता गर्भधारणपोषणात् अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृसमगुरु। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা। জানার কল্প লোকের ওপার হতে, সাত সাগরের অন্ধকারের অকুল স্রোতে, সূর্য সোনার আশীর্বাদে আলোয় এলাম চলে, মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা। তোমার রক্ত কণায় ঠাঁই দিলে মা ধন্য হলাম আমি, চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্যে সইলে তুমি অশেষ দেখা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার জন্যে সইলে তুমি অশেষ দেখা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার কান্না হলো মধুর হাসি, তোমার মন্ত্র বলে মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা। কেমন আছিস টুম্পা? এবারের জন্মদিনে কেমন আছিস? কি করছিস সারাদিন? না, এবার আর জানার উপায় নেই। কোনোদিনও চিন্তার মধ্যেই আসেনি যে এরকম একটা জন্মদিন আসবে, তার আগে শুভ বসাতে গিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে। কিন্তু ক্যালেন্ডারে পাতা ঘুরে জন্মদিনটা তো আসবেই, তার সাথে ফ্ল্যাশব্যাক করবে কত গল্প, কত মজা, কত ভালো লাগার টুকরো টুকরো স্মৃতি। তাই থাক, এই পর্যন্তই বাঁধানো থাকতো জীবনের অ্যালবাম, যা শেষের কদিনের ভয়ঙ্কর অংশটা কালো কাগজে কালো কালি দিয়ে লেখা থাকুক। কেমন আছিস মা?
ছোট থেকেই তোকে চোখের সামনে বড় হতে দেখা, তাই কোনটা ছেড়ে কোনটা বলি? 11 মাসেই ছড়া বলা, না 12 মাসে দৌড়ে বেড়ানো? দিদুর আঁচল পাখি হাতি নিয়ে ঘুমোনো, নাকি পম্পির দৌড়তে স্নেহের প্রশ্রয় বলানো? তোর জীবনী সম্পূর্ণ তোর নিজের হাতে লেখা, তাতে অনেকের অনেক অবদান নিশ্চয়ই আছে, কিন্তু তাকে তুই নিজের ফ্যামিলি নিজেই বাঁধিয়েছিস। কত লোক দেখানো আহা উহু তুচ্ছ করে নিজের মতো জোর কদমে এগিয়েছিস, আর বরাবরই গর্বের সাথে বলেছিস, আমার বাবা মার জন্য আমি নির্দ্বিধায় এগিয়ে চলতে পারছি, আমার মনের ইচ্ছা পূরণ করতে পারছি। লক্ষ্যে অটল থাকার এই জিদ নিশ্চয়ই মায়ের কাছ থেকে পাওয়া। না থাকুক দু পায়ের জোর, তবুও তো দাঁড়িয়েছিলেন নিজের পায়ে সম্পূর্ণ নিজের যোগ্যতায়। আজকাল তো কতজন দেখি কাজের অজুহাতে পড়া ছেড়ে দেয়, পড়ার অজুহাতে গান ছেড়ে দেয়। তোর অভিধানে মনে হয় অজুহাতে কোনো জায়গাই ছিল না। আজও যখন তোর ঘরেতে গিয়ে বসি, কানের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে মনের গভীরে গিয়ে ধাক্কা দেয় তোর কথাগুলো। কেমন আছো? অমুক কেমন আছে? তমুক এখন কি করছে? কখনো উচ্চকণ্ঠে, মা কোল্ড ড্রিঙ্ক দাও, এদের কিছু খেতে দাও। আবার কখনো নিচু স্বরে, পড়তে চাই, পরীক্ষা দিতে চাই, একটু খোঁজ নাও না, দেখো এসব কথা যেন 5 কান না হয়। কথায় বলে কেউ শুয়ে পড়লে নাকি তার ভাগ্যই শুয়ে থাকে। মোটেই না, শুয়ে পড়লেই সব কিছু শেষ হয়ে যায় না, নতুন উদ্যমে উঠে পড়ে লাগা যায়, আর তার আনন্দটাই আলাদা। কিন্তু সেই আনন্দটা দিতে পারলাম কই? কোনোদিন মুখ ফুটে কিচ্ছু চাসনি, তবুও তো শেষ ইচ্ছেটা পূরণ করতে পারলাম কই? ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। টুম্পাকে নিয়ে কিছু বলবো। একেবারে ছোটবেলার কথা বলি। ওর তখন 1 বছরও হয়নি, সব কথা বলতে পারতো, গড়গড় করে কবিতা মুখস্থ বলতো, দৌড়ে বেড়াতো। একদিন রাত্রে খুব দুষ্টুমি করছিল, তা আমরা বললাম, দাদু কিন্তু তোমাকে এবার বকবে। ও বলল, দাদু আমায় বকবে না, আদর করবে। ও তো সকলের নয়নের মণি ছিল, আমার মায়ের বিশেষ করে। ওর অনেক কষ্ট ছিল, ওরকম শারীরিক কষ্ট ওকে কোনোদিন পেছনে ফেলতে পারেনি। যেমন পড়াশোনা তেমনি গান, সব কিছুতে একদম খুব ভালোভাবে সুষ্ঠুভাবে করতো। একবার দুবার আমাদের অনুষ্ঠানে গ্রন্থনাও করেছে। যেমন সুন্দর স্পষ্ট গলা, তেমনি তার বাচনভঙ্গি। ও বাচ্চাদের ভীষণ ভালোবাসতো। বাচ্চারা ওর কাছে গেলে যা করতো তাইতেই ও খুশি। আর কেউ গেলে কি খাওয়াবে, মা বাবাকে একদম ব্যতিব্যস্ত করে মারত। এই হচ্ছে টুম্পার চরিত্র। আর সবার খবর নিত ও, মানে কার বিজয়া, কার জন্মদিন, কোনো কিছু বাদ দিত না। সেই সব মেসেজগুলোই আমাদের এখন সম্বল। এত কষ্ট কিন্তু কোনোদিনও মুখে বলতো না। সব সময় যখন যেতাম হাসি মুখে, সে মায়া ভরা চোখে তাকিয়ে থাকতো। ওর সঙ্গে আমার শেষ কথা ঠিক ও চলে যাওয়ার 1 মাস আগে। আমি ওর কাছে দাঁড়াতেই ও জিজ্ঞেস করলো, ঐশী কই? আমি বললাম, ঐশী তো আসেনি। ও বললো, কেন? আমি বললাম, ও তো দুর্গাপুর গেছে। তখন একটু হতাশ হয়ে বলল, এর পরের বার কিন্তু অবশ্যই নিয়ে আসবে। আমি ওকে কথা দিয়েছিলাম পরের বার ওকে অবশ্যই নিয়ে যাব, কিন্তু সেই পরের বার আমি কথা রাখতে পারিনি। পরের বারটা আসেনি, এত তাড়াতাড়ি করে চলে গেল। তবুও প্রার্থনা করি যে আনন্দ লোকে গেছে সেখানে যেন আনন্দেই কাটে ওর। হ্যাপি বার্থডে দিদি, আজ তো 60th বার্থডে। এই বার্থডে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করারই ইচ্ছে ছিল। ভালো আছিস তো? আজ আমি দিদির সম্বন্ধে কিছু বলবো। প্রথমে শৈশবের কথা, তারপরে ওর চাকরি জীবন, এবং তারপর অবসরপ্রাপ্ত জীবনের কথা। দিদি যেদিন চলে গেল সেদিন, তার পরের দিন সকালে তো অঞ্জন সিঙ্গাপুর থেকে এলো মার সাথে দেখা করতে। সেই সময় মা হঠাৎ করে অনেকটা পিছনে চলে গেল এবং গড়গড় করে দিদির কথা কিছু বলতে লাগলো।
আমি আজকে সেখান থেকেই শুরু করছি। দিদি যখন হসপিটালে ভর্তি, খুব ছোট্টবেলায়, আমিও ছোট, তাই মা আমার কাছে থেকে গেল। দিদু চলে গেল দিদির সাথে হসপিটালে থাকতে। দিদু সারাক্ষণ দিদির চোখের দিকে তাকিয়ে একটু পলকও পড়তো না, এরম বসে থাকতো, যাতে জমও দিদির কাছে না আসতে পারে। সারাদিন খাওয়া দাওয়া নেই, চান নেই। বড় দিদু যখন যেত তখন দিদির খাবার দিতে, তখন একটুখানি স্নান করে নিল। দিদু বলতো মাকে, এটা তো আমার মেয়ে, তোর নয়। দিদি তারপরে যখন দিদি ডাক্তার দেখলেন ডিসচার্জ করার আগে, দিদিকে জিজ্ঞেস করলো, ইনি কে, তোমার মা তো? বললো, না, ইনি আমার দিদু। তখন ডাক্তার বললেন যে না, ওর মেন্টাল ক্যাপাসিটি সব ঠিকই আছে, ভালো আছে, একটু হাঁটা চলায় অসুবিধে হচ্ছে। দিদির শৈশব জীবন শুরু হলো, হাঁটা চলার অসুবিধে ছিল একটু। তারপরে আস্তে আস্তে স্কুলে খুব ভালো রেজাল্ট করতো, সে তো সবাই বলবে। পরের দিকেও রাইটিং স্পিডটা একটু কমতে লাগলো। মা নানা রকমভাবে ওর চিকিৎসা করাচ্ছিল। তারপরে রাইটার শেষের দিকে, স্কুল ফাইনালের আগে রাইটারও নিতে হলো। তার আগে ক্লাস 8-এ দিদি তখন পড়ে। তখন দিদির একটা বড় অপারেশন হলো, কিন্তু অপারেশনটা ঠিকমতো সাকসেসফুল হয়নি। খুব ভালো ডাক্তারই ছিলেন। তো মা দিদিকে নিয়ে বেশ কয়েক মাসের জন্য ভেলোর চলে গেল। দিদি এলো, দিদি হুইল চেয়ারে, তখন দিদিকে বসতে হয়নি আর। ও ক্রাচ নিয়ে স্কুলে যেত। আমাদের স্কুলের প্রিন্সিপাল তার ওয়াশরুমটা দিদিকে ইউজ করতে দিত। তার আগেও দিদি অনেকবার হসপিটালে ভর্তি হয়েছে। সামার ভ্যাকেশনে প্রায়ই হসপিটালে ভর্তি থাকতো। দীর্ঘ সামার ভ্যাকেশন আমরা খুব খেলে ধুলে কাটাতাম, কিন্তু হসপিটালে ভর্তি হলে মামা মাসিরা ওকে দেখতে যেত। তো ওরা চকলেট বিস্কিট সব দিত ওকে। আমি ওকে দেখতে যেতাম, আমাকে দিয়ে বলতো তুই খাস, আমাকে দিত। পরের সপ্তাহে যখন যেতাম বললো, কিছু খেয়েছিস? আমি বললাম না, তুই বাড়ি আয়, তারপর খাবো। আরেকটা কথা মনে পড়লো, ছোট্টবেলায় ছোট্ট কথা, কুটিমাসি ওকে একটা পাউডার কৌটো দিয়েছিল। তো তখন বললো যে, আমাকে বললো, দেখ আমি তো পাউডারটা মাখি না, কিন্তু কৌটোটা তো আমি দিতে পারবো না, ওটা আমার ভীষণ পছন্দ, তুই পাউডারটা মা, কৌটোটা আমায় দিস। আমি ঠিক আছে। তারপর রোজ রোজ বলতো, তুই পাউডার মেখেছিস, এইরকম সব ঘটনা। তারপর দিদি স্কুল জীবন পেরিয়ে গেল। হায়ার সেকেন্ডারি পাশ করার পর দিদি ইংলিশ অনার্স নিয়ে গোখেলে ভর্তি হলো। সায়েন্সটা নিতে পারলো না, কারণ সব ল্যাবে তো ওরমভাবে অ্যাক্সেস নেই, দিদির যেতে পারতো না ঠিক করে তখন। তো এরপরে দিদির চাকরি জীবন শুরু। চাকরি জীবনের একটুখানি বলে এই পোর্শনটা আমি শেষ করছি। চাকরি জীবনটা দিদির স্কুল জীবনের মতো সুন্দর হয়নি। সেখানে নানা লোকের নানা রকম কথা দিদিকে খুব কষ্ট দিত, বাইরের লোকের। কিন্তু কি করবে, ও আবার সেই মেনে নিত, ওর মনের জোর অসম্ভব ছিল। সেইভাবেই ও আবার ভালোভাবে সব অফিসের কাজগুলো করত। ঢেকে রাখি যেমন কুসুম, আপড়ে রাবড়ালে ফসলের ঘুম। ঢেকে রাখি যেমন কুসুম, আপড়ে রাবড়ালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে।
ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি। দিও তোমার মালা খানি, বাউলেরে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমি পুষ্পাঞ্জলি বসু। এই প্রবীণ বয়সে এসে স্মৃতির সরণি বেয়ে ফিরে গিয়েছিলাম সেই 70-এর দশকে। আমাদের মনে কিছু মানুষ, কিছু টুকরো টুকরো ঘটনা আজীবন অমলিন থাকে, থাকে উজ্জ্বল আলোকময়। সেই রকমই একজন মানুষ টুম্পা বোস, আমার স্কুলের সহপাঠী। তখন আমাদের স্কুলের পুরনো প্রাইমারি বিল্ডিং ছিল, আর ছিল একরাশ সুখস্মৃতি। টুম্পা মায়ের সঙ্গে স্কুলে আসতো, আর স্কুলের ভিতরে ঢুকেই আমাদের সঙ্গী। আমাদের বন্ধুদের মধ্যে বেশ একটা হুড়োহুড়ি থাকতো, কে টুম্পার বন্ধুত্বের হাতটা শক্ত করে ধরবে। পড়াশোনায় টুম্পা বরাবরই যথেষ্ট ভালো ছিল। এই ছবিটা ক্লাস 5-এর। নমিতাদি ছিলেন ক্লাস টিচার। মিষ্টি হাসির আর সুন্দর মনের টুম্পা আমার পাশেই বসে আছে। টুম্পাকে দেখে দেখেছি শরীরকে নিয়ন্ত্রণ করে মন, আর মনকে নিয়ন্ত্রণ করে প্রবল ইচ্ছা শক্তি। আজ শুধুই বলি, স্মৃতিটুকু থাক। আজ 4th অগস্ট। আমি আজ কিছু বলবো যার জন্য আজ তার জন্মদিন। কোথাও না কোথা থেকে সে নিশ্চয়ই আজ দেখছে আমাদের আর শুনছে কি বলি আমরা। যার কথা বলবো সে আমার ছোটবেলার স্কুল জীবনের বন্ধু টুম্পা। সদা হাস্যময়ী, মেধাবী, পরিশ্রমী একটি মেয়ে ছিল টুম্পা। আমাদের সময়ে একটা কথা খুব চালু ছিল, ফিজিক্যালি চ্যালেঞ্জড। কথাটা আমার একদমই পছন্দের ছিল না, বরং আজকাল স্পেশালি এবেলড কথাটা অনেক বেশি পছন্দের। কারণ আমাদের টুম্পা সত্যিই এক বিশেষ মানুষ ছিল। শরীর তাকে নানান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঠিকই, কিন্তু সে তার প্রতিরোধ করেছে হেলায়, অবজ্ঞা করেছে সেই চ্যালেঞ্জ। আমাদের স্কুলে সে ছিল ফার্স্ট গার্ল। সময়ের সাথে সাথে সে এগিয়ে গেছে তার প্রফেশনাল জীবনে, চাকরিও করেছে দক্ষতার সঙ্গে, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। ক্রমশ তার চলাফেরা বন্ধ হয়েছে, তার আনাগোনা বাধা পড়েছে একটা ঘরে, কিন্তু তাও সে দমেনি। বই পড়েছে, মানসিকভাবে নিজেকে চাঙ্গা করার দুরূহ কাজ নিজের অশক্ত কাঁধেই তুলে নিয়েছে। আজও নেই, কিন্তু আমার মতো আরো অনেকের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে একজন বিশেষভাবে সক্ষম মানুষের হার না মানা মনোভাব আর ভালো থাকার যে। এই অশান্ত মোবাইল ফোন ডমিনেটেড দুনিয়াতে তা খুবই ইন্সপায়ারিং আর বিরল। আজ তোর জন্মদিন, তুই যেখানেই থাকিস ভালো থাকিস বন্ধু, তোকে কোনোদিন ভুলবো না। টুম্পা, আজ তুই আমাদের দৃষ্টির অগোচরে চলে গেলেও আমাদের অন্তরের অন্তঃস্থলে সব সময় বিরাজ করছিস। তোর দৈনন্দিন জীবনের কথাবার্তা, হাসি আমাদের মনকে ভীষণভাবে আকৃষ্ট করে আছে। তোর কত গুণ ছিল। তুই ভালো গান করতিস, ভালো হাতের কাজ করতিস। তোর হাতের কাজের নিদর্শন আজও আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই আছে। তোর বিভিন্ন বিষয়ে জানার প্রবল আগ্রহ ছিল, তার জন্য তুই অনেক পড়াশোনাও করতিস। আর তোর সবচাইতে বড় গুণ কি ছিল জানিস টুম্পা? তুই ভীষণ লোকজন ভালোবাসতিস। বাড়িতে কেউ এলে তার আতিথ্যতার অন্ত ছিল না।
তারা কি খাবে, তাদের খাবার ব্যবস্থা করা, এমনকি তারা ঠিকমতো খেলো কি না সেই খোঁজটাও তুই রাখতিস। তুই বড়দের যেমন সম্মান করতিস, ছোটদের ঠিক তেমনই ভালোবাসতিস। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে ছোটরা তোর ঘরে গিয়ে কত আনন্দ করতো, আর তুই তাদের সঙ্গে কি সুন্দরভাবে মিশে যেতিস। আজ তুই সশরীরে আমাদের সাথে না থাকলেও আমাদের কাছেই আছিস, আমাদের সাথেই আছিস, আর চিরকাল থাকবি। আজ তোর জন্মদিনে তোকে জানাই আমার অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ দিই। তুই যেখানেই থাকিস, সুখে থাকিস, ভালো থাকিস, শান্তিতে থাকিস, আনন্দে থাকিস। আর আমার অনেক বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। টুম্পার সঙ্গে আমার প্রথম দেখা হয় 1981-82 সাল নাগাদ, যখন ও সৌরভ মিউজিক একাডেমিতে আমার কাছে গান শিখতে আসে। তারপরে ওখানে 1985 সাল পর্যন্ত আমার কাছে শেখে। পরবর্তীকালে 1990 সাল পর্যন্ত ওদের ভবানীপুরের বাড়িতে গিয়ে আমি ওকে শিখিয়েছি। বেশ ভালোই উন্নতি করছিল, ভালোই গাইতো। এরপরে আমার কর্মব্যস্ততার জন্য আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি। মাঝখানে খবর পেয়েছিলাম ও রেলে চাকরি করছে, খুশি হয়েছি। তারপর আমার চাকরি জীবনে অবসর গ্রহণের পরে 2019 সাল নাগাদ ওদের বেহালার বাড়িতে আমি আবার গিয়েছিলাম এবং ওর মা দুজনেই খুব খুশি হয়েছিল। অমলিন হাসিটি তখনও ছিল। সেই আমার সঙ্গে শেষ দেখা। তারপরে ফোনে যোগাযোগ থাকলো, ওর সাথে আমার আর দেখা হয়নি। টুম্পাকে নিয়ে বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়। ওর সেই ভাষা চোখ আর মিষ্টি হাসিটা সবসময় মনে পড়ে। কত কিছুর সাক্ষী তার আমি নিজে হতে পারিনি, সবাই সব শোনার কথা শোনা, কিন্তু তবু ওকে খুব মনে পড়ে। ও যখন 1 বছর হয়েছে কি হয়নি, 1 বছরই হবে বোধহয়, তখন ও সবে কথা বলতে শিখেছে। তখন একদিন রাত্রিবেলা মা ঘুমাচ্ছে, বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে, মানে ওর দাদু, আর আমার মা এই ঘরে সারাদিন খাটাখাটুর পরে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে টুমিয়ে সবাই যখন আমরা ঘুমিয়ে নিচে একটা ঢালা বিছানা করে আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে শোবো, তখন টুম্পা ওর যে
বিখ্যাত একটা লাল প্লাস্টিকের ব্যাগ ছিল খেলনা ভর্তি, সেটাকে বিছানার মধ্যে হড়হড় করে নাম ফেলে দিয়ে আমরা সবাই ইস করে উঠেছি। বলছে কি, আমি বলছি দাদু বকবে? বলছে দাদু আমাকে একটুও বকবে না, দাদু আমাকে আদর করবে। এরকম করে কথাটা বলে তখন আমরা হাসবো কি কাঁদবো ভেবে পাচ্ছি না। এইভাবে ছোটোখাটো জিনিস দিয়েই করে শুরু হয়েছে। তারপরে অনেক কিছুই, তারপর তো 2 বছর জন্মদিন গেল, সে যেভাবে সেটা তো সবাই জানে। তারপরে 67 সালে এই জুন জুলাই মাসে ও একবার ও দুর্গাপুরে এসেছিলো আমার মার সাথে, মানে ওর দিদির সাথে এসে অনেক দিন ছিল। থেকে না এত শান্ত, এত সুন্দর স্বভাব ছিল ওর। ও কিচ্ছু বিরক্ত করেনি, কিছুই করেনি। সব মার কাছে সবসময় থাকতো। দিদু প্রাণ ছিল না, মার কাছে সবসময় থাকতো। একে তারপরে বেশ অনেক দিন, কদিন থাকার পর বেশ কিছুদিন ছিল, সোনামাসিও বোধহয় ছিল তখন। থাকার পরে আমরা কলকাতায় গেলাম। তারপরে তো যাই হোক একসাথে সবাই কলকাতা গেলাম। তারপরে কিছুদিন ছিলাম, তারপরে আমি চলে আসলাম, ফিরে আসলাম। তার কিছুদিন পরে তো মাও চলে গেল। আমার তো দিদু প্রাণ ছিল। আমাদের একটা ভয় ছিল যে দিদুর জন্য কিছু একটা যদি ও হয়, কিন্তু দেখলাম ও সেটাও হজম করে নিল, কোনো কিছুই ওর হলো না। তখন ছোট ছিল অবশ্য, তো অতটা বুঝতো না হয়তো। যাই হোক, তারপরে মোটামুটি অনেক কিছু দিন ওর অসুস্থ বলবো না, ওর খুব মনের জোর ছিল। ও অনেক কিছু করেছে, অনেক যুদ্ধ জয় করেছে, অনেক নানান গুণ ছিল ওর। গান করা, ওর আঁকা, ওর কী বলে, কোনো কিছু নিয়ে প্রতিযোগিতায় সবসময় সফল হওয়া। তারপরে তো ওই কোনো কিছু নিয়ে বক্তৃতা দিতে বলা নেওয়া, সেই সব নিয়ে ওর ছোটো থেকে স্কুল থেকে পেরিয়ে ভালোভাবে সমস্ত কিছু করে পরীক্ষায় পাস, ভালো ফল করে ও আমাদের গর্ব হতো ওর জন্যে। আমি যদিও নিজের সাক্ষী নই, কিন্তু মানে সাক্ষাৎ সাক্ষী ছিলাম না, কিন্তু আমি সবার কাছে শুনে আমার খুব গর্ববোধ হতো ওকে নিয়ে। এত ভালো ছিল না মেয়েটা, খুব সব সময় মুখে হাসি। আর সেই দিনগুলো আর ভুলবো না, কোনোদিনও ভুলবো না। একবার যখন তোর ইমন হলো, তখন তো মা চলে গেছিলো এতে তোর কাছে, তখন সেই জন্মদিনটা আমরা ওকে নিয়ে পালন করেছিলাম। আমরা যে কদিন ছিলাম ওকে নিয়ে পালন করেছিলাম, খুব মজাও করেছিল, সবসময় খুব ভালো লাগতো। তারপরে যখন আমি তো দুর্গাপুরে থাকতাম, আমার সাথে বেশি হতো না, তবুও আমার যা কিছু শুনতাম ওর আমার এত ভালো লাগতো না, গর্বে বুকটা ভরে যেত। তারপরে যখন আমি তোরা চলে গেলি ফ্ল্যাটে, তখন ওই যখনই ছুটি পেতাম যেতাম, গিয়ে দেখা করতাম। কিন্তু শেষকালে আমার আর আমার নিজের অক্ষম হয়ে পড়লাম যে আর গিয়ে শেষকালে দেখাটা করে আসতে পারিনি। ওর সাথে খুব মন খারাপ ছিল সেই জন্য। তবে হ্যাঁ, যখনই ফোন করতাম, ফোনে খুব সুন্দর করে কথা বলতো, উত্তর দিত, খুব ভালো লাগতো। যখনই ফোন করি তখন বোঝাই যেত হাসি মুখে কথা বলছে, উত্তর দিচ্ছে, কী করছো, যখনই ফোন করেছি। তারপরে একদিন সেই আমি মিঠাই সিরিয়ালটা দেখতো, ও দেখতো, ভালোবাসতো বলে দেখতো, আমিও দেখতাম। আমি যখন ফেসবুকে মিঠাই নিয়ে কিছু বক্তব্য করতাম, তখন তোর মা ওকে সেগুলো দেখাতো, বলতো আমাকে সে ফোন করেছি যখন, তখন বলছে তুমি মিঠাই দেখো না, তুমি তো খুব সুন্দর লেখো। আমি বলছি যে কে বললো? তুই মা। বলছে মা বলে তুমি যে খুব সুন্দর লেখো। এই কথাগুলো বলতো, জানিস তো, এত করতো, ভালো লাগতো আমার শুনতে কথাগুলো। কিন্তু শেষ দিন যখন আমি ফোন করেছিলাম, শেষকালে ওর তখন শরীরটা খুবই খারাপ ছিল। দিদি বললো যে টুম্পার সাথে কথা বলবি? আমি বললাম যে হ্যাঁ দে একটু। তখন দিদি গিয়ে বললো যে না রে, ও ঘুমিয়ে পড়েছে, ওর তো শরীরটা খুব খারাপ, নয় ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আর কথা হলো না ওর সাথে, জানিস তো। সেই জন্যই খুব লাগে, খারাপ লাগে। দেখ, আর কিছু কি বলবো বলতো। ভালো থাকুক, যেখানে আছে সেখানেই ভালো থাকুক।
মন থেকে বুক ভরা আশীর্বাদ করি আমি, ও যেন ভালো থাকে, যেখানে থাকে ভালো থাকে। এই পর্যন্তই। টুম্পার জন্যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। তোমার এই ভাঙা গড়ার খেলায় আমরা কখনো আনন্দে মাতি, কখনো শোকে বিহ্বল হই। আজ আমরা আনন্দে মাতব সেই দিনের কথা ভেবে, যেদিন টুম্পাকে যত্ন নিয়ে তুমি করেছিলে। টুম্পা, যখন তুই সবে বসতে শিখলি, কেমন দুলে দুলে বলতিস, পায়রা কি খায় কম, টুম্পা কি খায় মিম। ডিম বলতে তখন শিখিসনি, এটা তো টিয়া মাসির শেখানো। খুব ভালোবাসত তোকে। দিদুর নয়নের মণি, দাদুরও কিছু কম আদরের ছিলি না। রাত দুপুরে ঝনঝন করে খেলনা ফেলতিস, দাদু বকবে বললে বলতিস না, দাদু আমায় বকবে না, দাদু আমায় আদর করবে। ধীরে ধীরে তোর বড় হওয়া, স্কুলে যাওয়া, দুই বোনে খুব ভাব ছিল তোদের। একসাথে খেলাধুলা করতিস, পড়াশুনো সারাদিন কেটে যেত, খাওয়ার কথা মনে থাকতো না। হঠাৎ করে মনে হলে বলতিস, পম্পি চল খেয়ে নি, নাহলে মা বকবে। ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েও কেমন সুন্দর তোর পড়াশুনো, গান সব ঠিক তুই চালিয়ে গেছিস। সব কথা মনে পড়ে, কিন্তু এত কথা অল্প সময় তো বলা যায় না। তোর প্রতি বছর জন্মদিনে গেছি, আনন্দ করেছি, হই হই করেছি আমরা সকলে মিলে। ইদানিং হয়তো যেতে পারিনি, দূরত্ব বা শারীরিক কারণের জন্যে। জন্মদিনের অনেক অনেক আদর ভালোবাসা নিস, ভালো থাকিস তোর ওখানকার আপনজনদের নিয়ে। তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কবু। তুই আছিস আমাদের অন্তরে, চিন্তায়, মননে। কানে বাজে সব সময়, ফুলমাসি তুমি আমার প্রণাম নিও। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু। আমরা অবোধ অন্ধ মায়ায়, তাই তো কাঁদি প্রভু, কিছু হারায় না কভু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু। তোমার মতো তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ। তোমার মতো তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ। দেখতে না পায় অন্ধ নয়ন, তাই এ দুঃখ প্রভু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু। ঝরে যে ফল ধুলায়, জানি হয় না কভু হারা। ওই ঝরা ফলে নেয় যে জনম তরুণ তরুর চারা।
জানি হয় না কভু হারা, ঝরে যে ফল ধুলায় জানি হয় না কভু হারা, ওই ঝরা ফলে নেয় যে জনম তরুণ তরুর চারা, জানি হয় না কভু হারা। হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা, হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা, আমার কাছে নাই তাহারা, হারায়নি তো তবু তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু। টুম্পা, আজও মনে পড়ে না তুই যে আমাদের মধ্যে নেই। খালি তোর কথা খুব মনে পড়ে। তুই যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবি, এত মানে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি চলে যাবি। তোর এক গাল হাসি সবসময় আমাদের চোখের সামনে ভাসে। তোদের বাড়িতে গেলেই তুই খালি তোর মাকে বলতিস মাসিকে কি খেতে দিয়েছো, এইগুলো ভীষণভাবে মনে পড়ে। তোর হাতের কাজে তোর তুলনা হয় না, প্রত্যেক মাসির কাছে একটা করে তোর হাতের কাজের নমুনা আছে। তোর গানের গলা খুব সুন্দর। পড়াশুনো ছাড়া তো তুই থাকতেই পারিস না, তুই আজ শেষ পর্যন্ত পড়াশুনো চালিয়ে গেছিস। তোর কথা যত বলবো ততই কম বলা হবে। কি আর বলি তোকে, তোকে বলার মতো আমার আর কিছু নেই। তোর কথা মনে পড়লে শুধু চোখ দিয়ে জল ছাড়া আর কিছুই আসে না। এখানেই থাকিস, খুব ভালো থাকিস। তোর তো আমাদের আশীর্বাদ তোর মাথার উপরে আছে, এটাই মনে রাখবি সবসময়। ভালো থাকিস টুম্পা। শুভ জন্মদিন দিদি। আজকে তোমার সম্বন্ধে কথা বলতে গিয়ে আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল আজ থেকে 35-36 বছর আগে। তখন আমার সাথে পম্পির তখনও বিয়ে হয়নি। আমরা তখন কথা বলতাম, গল্প করতাম অনেক কিছু নিয়ে। পার্টিকুলারলি আমরা কথা বলতাম তুমি যে বই পড়েছো সেখান থেকে তুমি কি জেনেছো, আমি কি জেনেছি, সেসব নিয়ে আলোচনা করা হতো। গত ডিসেম্বর মাসে যখন আমাদের শেষ কথা হয় তখন আমরাও সেটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা আলোচনা করছিলাম নেটফ্লিক্সের ডকু সিরিজ নিয়ে। তুমি জিজ্ঞেস করছিলে আমি কি কি দেখি এবং সেইগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করছিলাম। কথা তো বলার অনেক কিছু আছে। আজকে যেটা আমি সবাইকে জানাতে চাই সেটা হচ্ছে তোমার কাছ থেকে আমি কি কি শিখেছি। একটা জিনিস আমি সবার প্রথমে বলতে চাই, সেটা হলো যে তোমার কাছ থেকে আমি শিখেছি সহনশীলতা। সেটা তো কাউকে বলে বোঝানো যাবে না, সেটা তো একটা উপলব্ধির ব্যাপার। শত দুঃখ কষ্টের মধ্যেও তুমি কিন্তু সবসময় হাসতে। তোমার কাছ থেকে যখন জিজ্ঞেস করতাম দিদি তুমি কেমন আছো, তুমি বলতে ভালো আছি। কখনো বলতে শুনিনি যে অঞ্জন আমি খুব একটা ভালো নেই। আর একটা ব্যাপার যেটা আমি সবাইকে জানাতে চাই সেটা হচ্ছে তোমার মধ্যে অন্যের প্রতি একটা যত্ন, একটা কেয়ারিং টেন্ডেন্সি। সেটা সে ছোট বাচ্চাই হোক, বড় হোক, বয়স্ক হোক, তুমি প্রত্যেকের জন্য খেয়াল রাখতে। তুমি চাইতে তারা যেন সবসময় ভালো থাকে, ঠিক থাকে। আজকে তোমার জন্মদিনে আমার শুভেচ্ছা রইল। তুমি যেখানেই থাকো দিদি, ভালো থাকো। শুভ জন্মদিন টুম্পাদি, তোমায় সশ্রদ্ধ প্রণাম জানাই। স্মৃতিচারণা করতে বসে তিনটে বিষয় খুব মনে পড়ছে। এত সুন্দর তোমার গানের গলা ছিল, তার সাথে তোমার হাতের লেখা, বাঁ হাতে এত সুন্দর তুমি লিখতে, আর সারাক্ষণ হাসি মুখে থাকতে। এই তিনটে বিষয় অনেক কিছু শেখার আছে। ছোটোবেলার স্কুলবেলার কিছু স্মৃতি মনে পড়ছে। তোমার সাথে স্কুলে রিক্সা করে যেতাম, একদম অফিসের দোরগোড়ায় অবধি রিক্সা চলে যেত। দ্বিতীয়ত সৌরভে যখন গান শিখতে,
তখন বাড়িতে রেয়াজ করার সময় আমার ডাক পড়তো তোমার সাথে হারমোনিয়ামে বসে চাপা টিপে তোমাকে সঙ্গ দেওয়া, ফাঁকে ফাঁকে কিছু আড্ডা, টুকটাক গল্প আড্ডা মাঝে মধ্যেই ফাঁক করেই চলতো। আর আরেকটা প্রধান বিষয় হচ্ছে, আমি তো ইতিহাসে পাতিহাস ছিলাম, মাধ্যমিকটা তোমার জন্যই উতরেছি, আর তার সাথে ইংলিশ। তুমি এত সুন্দর হাতের লেখায় ইতিহাস লিখে দিতে আর পড়িয়ে দিতে, মুখস্থ করিয়ে দিতে, যে আমি মানে মাধ্যমিকটা পাশ করে গেছি। তোমাকে ছাড়া হতো না ওটা। যেখানেই থাকো ভালো থাকো। মানে তুমি যে কষ্ট শেষবেলায় সহ্য করেছো, মানে আজীবনই করেছো শারীরিক কষ্ট, ঈশ্বরের অশেষ কৃপা যে তোমাকে শান্তিতে থাকার জন্য ঈশ্বর তোমাকে কাছে ডেকে নিয়েছেন। ভালো থেকো টুম্পাদি। টুম্পাদির সম্বন্ধে কথা বলতে হবে তো অনেকগুলো টুকরো টুকরো স্মৃতি ভেসে আসছে, সবটাই কিন্তু আনন্দের। টুম্পাদি যতদিন ছিল যেভাবে আমাদের সবাইকে ভালোবেসেছে এবং আনন্দ দিয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রত্যেক রোববার, অনেক ছোটোর থেকেই রোববার হওয়া মানেই টুম্পাদির সাথে গল্প করতে যাব। টুম্পাদি কী কী খেতে ভালোবাসে, ছোলা চেপটি, কাঁচকলা চিপস, তারপরে এই টক ঝাল মিষ্টি নানা রকম খাবার, এগুলো নিয়ে যেতেই হবে। টুম্পাদির সাথে গল্প করতেই হবে। গল্পের পরে গান হবে না, এটা হতেই পারে না। টুম্পাদি যখন গান শিখতো তখন আমিও কিছুদিন বাড়িতে আমার গানের স্যারের কাছে গান শিখেছি, সেই নিয়ে প্রচুর কথা হতো। টুম্পাদি না আমাদের কাছে অনুপ্রেরণা, সারা জীবন অনুপ্রেরণা হয়েই থাকবে। টুম্পাদি শুধু যে আমাকে ভালোবাসতো তা না, প্রত্যেক ভাই বোনকে, ছোটদের বড়দের প্রতি সম্মান, ছোটদের ভালোবাসা সারা জীবন জুড়ে টুম্পাদির থেকে আমি শুধু পেয়েই এসেছি। আর শুধু তাই নয়, শুধু কি আমি, আমার ছেলে মেয়েকে পর্যন্ত এত ভালোবাসতো। যেহেতু আমার ছেলেমেয়েরা গান শিখতো, আমি ওদের বলতাম তোরা টুম্পাদির সামনে, টুম্পা পিপি মিমির সামনে গান কর, ওরা গান গাইতো, তাতে টুম্পাদি ভীষণ খুশি হতো। নিজের স্বাদের সিনথেসাইজারটা ওদের দিয়ে দিল, তবলা প্লেয়ার সিনথেসাইজার, বললো না ঝিমলি ছেলে মেয়ে কাজে আসবে, ওরা গান শিখছে, ওদের দিয়ে দাও। আর প্রত্যেক বছর জন্মদিনে সবার আগের ফোনটা কিন্তু টুম্পাদির হতো। হ্যাপি বার্থডেটা শোনার জন্য কখন টুম্পাদি বলবে এটা শোনার জন্য অপেক্ষা করে থাকতাম। সংসারের চাপে, নানা রকম কাজের ফাঁকে হয়তো রোজ টুম্পাদির খবর নিতে পারতাম না, কিন্তু যখনই ওই ধারে কাছে, টুম্পাদির বাড়ির ধারে কাছে গেছি, দেখা করে এসেছি। আমার একটা শেষ আফসোস থেকে গেল যে একদিন আমি যাব বলেছিলাম ছেলে মেয়েদের নিয়ে, সে টুম্পাদির সাথে আর দেখা করতে যাওয়া হলো না। যা হয় আর কি, ছেলে মেয়েদের পরীক্ষা, পড়াশুনো, কিছু না কিছু থেকেই যেত। এখন মনে হয় সব ফেলে দিয়ে কেন গেলাম না টুম্পাদির কাছে। টুম্পাদি একটা গান গাইতো, আমিও সেই গানটা আমার গানের স্যারের কাছে শিখেছিলাম, টুম্পাদির ভীষণ পছন্দের। সেটা একটু গাই। আশাবরী রাগের আঁখিয়া লাগি। টুম্পাদি নিশ্চয়ই ওপর থেকে শুনছে আর শুনে হাসছে, তো আনন্দ দেওয়ার জন্য এইটুকু তো আমি করতেই পারি। আঁখিয়া লাগি कहता है निसदीन प्यारे तिहारू देखा न कहीं आँखिया लागी घड़ी पल छीन मोहे चुगसी पीतात निसदीन छटपटी राग लगत मोहे आँखिया लागी कहत है निसदीन प्यारे तिहारू देखा न कहीं। টুম্পাদি ভালো লেগেছে তো গানটা? আমি মাঝে মধ্যেই তোমার জন্য গান করে পাঠাবো, তুমি কিন্তু শুনবে আর শুনে আনন্দ পাবে। সব সময় তুমি হাসবে আর তুমি ভালো থাকবে। তুমি যেখানে থাকবে সেই জায়গাটা খারাপ হতেই পারে না, তোমার আলোতেই সেই জায়গাটা আলোকিত হয়ে থাকবে। ভালো থেকো টুম্পাদি। को आलोके
আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। হঠাৎ থেকে ওঠে নাম না জানা পাখি, অজান্তেই চমকে উঠি, জীবন ফুরালো নাকি? এমনি করে সবাই যাব চলে, একদিন সবাই নেব ছুটি। তবে তোমার হঠাৎই না বলে চলে যাওয়াটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। টুম্পাদি, তোমার সম্বন্ধে কিছু বলা মানে ছোটবেলার একরাশ স্মৃতি মাথার মধ্যে ভিড় করে আসা। টুম্পাদি মানে ভালো ছাত্রী, সবার খুব প্রিয় ছাত্রী, শুধু পড়াশুনো নয়, গান আবৃত্তি সব কিছুতেই তুমি সমান পারদর্শী। আবার সেই তুমি সুন্দর করে পুঁথি দিয়ে ছোট্ট ছোট্ট পুতুল বানিয়ে জন্মদিনে আমাদের উপহার দিতে। টুম্পাদি মানে টুম্পাদি আবৃত্তি করবে আর আমরা তাতে নাচ গান করব, তাতে আমরা অভিনয় করব। মনে পড়ে নিশ্চয়ই তোমার দেবতার গ্রাস, গরমের ছুটি মানে মামার বাড়ি যাওয়া আর তাতে কিছু না কিছু অনুষ্ঠান করা, আর তার মধ্যে তুমি আমাদের বলে দেবে যে তুমি কিভাবে কি করবে আর তার সঙ্গে আমরা কিভাবে সেখানে পাঠ করব। অনেক সুন্দর সুন্দর মধুময় স্মৃতি। কিছুটা বড় হয়ে যখন তুমি মাস্টার্স কমপ্লিট করে চাকরি করতে যাচ্ছ, কোনো সময় ভেবে দেখেছিলে যে আমাদের জন্য কি পরিমাণ উচ্চমানের বেঞ্চমার্ক তৈরি করে রাখছ? খুব চাপে থাকতাম আমরা, টুম্পাদির এত এত ভালো রেজাল্ট, তাহলে আমাদেরও ভালো রেজাল্ট করতে হবে। আমার মতো ফাঁকিবাজি ছাত্রীকেও তুমি রবার্ট ফ্রস্ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর সুনীল গঙ্গোপাধ্যায় পড়তে বাধ্য করেছিলে। কত কত স্মৃতি এদিক ওদিক থেকে ভেসে আসছে, সেই স্মৃতি জুড়ে জুড়ে বলতে গেলে তো দিন কাবার হয়ে যাবে। টুকরো টুকরো কথাগুলো মাঝে মাঝে সেই দূরে ছোটবেলায় নিয়ে যাচ্ছেনি আমাকে। এত কথা যদি তোমার সামনে বসে কখনো বলতাম, তাহলে তুমি হয়তো হেসে উড়িয়ে দিতে। আর ধরো যদি তোমাকে লিখে পাঠাতাম, তাহলে তুমি নিশ্চয়ই বলতে, রকি, তোর সুন্দর মেসেজটা পেলাম, তুই আমার আশীর্বাদ নিস, ভালো থাকিস। টুম্পাদি, সারা জীবন অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তুমি লড়াই চালিয়ে গেছো, আর আমাদের প্রত্যেক দিন শিখিয়ে গেছো জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে কী করে লড়াই চালিয়ে যেতে হয়। আর শেষে এটাও দেখিয়ে গেলে যে সেই লড়াইটা কিভাবে জিতে যেতে হয়। তবে যাই বলো না কেন, তোমার এই যে ধৈর্য, তোমার এই যে লড়াই,
এই যে তোমার যে মনের জোর, আমাদের যেন সবসময় আমাদের সাথে সেটা থাকে, আমাদের আগে নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য। তবে একটা অভিযোগ কিন্তু থেকে যাবে, তুমি কিন্তু নোটিস পিরিয়ড না দিয়েই চলে গেছো। এত কি তাড়া ছিল তোমার? তোমার 60 বছরের জন্মদিনে না হয় আমরা আরেকটু হুল্লোড় করতাম। তবে যাই হোক, আমি তো ভীষণভাবে বিশ্বাস করি যে দোজ উই লাভ ডোন্ট গো অ্যাওয়ে, দে ওয়াক বিসাইড আস এভরি ডে। ভালো থেকো, যেখানেই আছো ভালো থেকো। অ্যান্ড অ্যাজ উই সেড, গড be with you till we meet again. ভালো থেকো তুমি। আজ আমি টুম্পার সম্বন্ধে কিছু বলতে চাই। সামান্যই বলবো, বেশি বলবো না, কারণ ওর সম্বন্ধে যত বলবো ততই কম বলা। টুম্পা আমাদের খুব আদরের মেয়ে ছিল। ছোটোবেলা থেকেই ওকে আমাদের কাছে ছিল। ছোটোবেলা থেকে কেন বলছি, জন্মের পরে থেকেই তো আমাদের সঙ্গে ছিল। আমি তো অনেকটা সময় টুম্পার সঙ্গে কাটিয়েছি। আমি টুম্পার মধ্যে কোনো দিন কোনো রাগ, অভিমান, দুঃখ দেখতে পাইনি, বুঝতেও পারিনি। হয়তো ছিল বা ছিল না, কিন্তু আমার নজরে পড়েনি। দেখা হলে একগাল হাসি, মাসি এই বসো বসো, কেমন আছো, সকলের খবর নিত, আর কাউকে না খাইয়ে কিন্তু ছাড়তো না। টুম্পার ব্যাপার আমি আরেকটা দেখেছি, টুম্পা কোনো ব্যাপারে হার মানতে শেখেনি। যা করেছে জয়ীর সঙ্গে ফিরেছে। ওর অনেক গুণ ছিল, গান বাজনা, হাতের কাজ, লেখাপড়া, আরও অনেক অনেক গুণ ছিল। হ্যাঁ, একটা অক্ষমতা ছিল, চলাফেরা করতে পারত না। তাতে কি হয়েছে? তাতে কিছু অসুবিধা হয়েছে? ও তো অফিসেও গেছে। আসলে ওর মনের মধ্যে সবসময় একটা ইচ্ছাশক্তি, ভালোবাসা, ভালো লাগা, ধৈর্য প্রচুর ছিল। সেই কারণেই ও সব কিছু গর্বের সঙ্গে এগিয়ে গেছে। আর একটা বড় ব্যাপার ভাবতেই পারি না যে টুম্পা হসপিটালে গেল মাত্র 3 দিন, সেখানেও ডাক্তারদের সঙ্গে লড়াই করে দিব্যি আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আর কি বলবো, টুম্পা আজ তোর জন্মদিন, তুই যেখানেই আছিস খুব ভালো থাকিস, আমার আশীর্বাদ নিস। আর তুই যেখানে গেছিস সেখানে তো তোর অনেক আপনজন আছে, তাই না? মেশোরা রয়েছে, ছোট বোন আছে, আরও অনেকে আছে। তাদের নিয়ে খুব ভালো থাকিস, খুব ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। 2002 সাল, ততদিনে আমরা ভবানীপুর থেকে বেহালা এসে গেছি। বেহালার বাড়িতে বেশ কিছু সিঁড়ি ছিল। 2002 সালে আমি নতুন চাকরি নিয়েছিলাম বলে আমি সে বছর প্রথম কলকাতায় আসতে পারিনি। কিন্তু মা বলল গত 2 বছর ধরে দিদি সিঁড়ি ভেঙে অফিস যাচ্ছিল, কিন্তু দিদির তখন একটু অসুবিধে শুরু হয়। তো আমার এক বন্ধুর রেকমেন্ডেশনে ডাক্তার দেখানো হয়, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিদির অপারেশন হয়। অপারেশনটা সাকসেসফুল হয়েছিল, কিন্তু ফিজিওথেরাপি সাকসেসফুল হয়নি। সেই কারণে দিদি আবার শুয়ে পড়ল দ্বিতীয়বার। দিদির ওই সময় ভীষণ 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 মন খারাপ। তার কয়েক মাস বাদে আমি আর রঞ্জন কলকাতা আসি, ওকে বসানোর চেষ্টা করি, কিন্তু ও তখন বসতে পারছে না ভালো করে। ভীষণ ও তখন মন খারাপ, ভীষণ অভিমান সবার উপরে, চোখ দিয়ে টপ টপ করে খালি জল পড়ে কিছু বললেই, বসতে বললেই। তারপরে আমি দিদিকে বোঝালাম যে তুই তো সিঙ্গাপুর থেকে ঘুরে এসেছিস, তুই তো হুইল চেয়ারে করে অনেক জায়গায় বেরিয়েছিস, তাতে অনেক সুবিধেই হয়, তুই এবার হুইল চেয়ারে বসে অফিস যা। সেটা মানতেও খুব কষ্ট হচ্ছিল। ও তো সব কিছুই আলটিমেটলি মেনেই নেয়, আলটিমেটলি সেটাও মেনে নিল, হুইল চেয়ারে করে অফিস যাওয়া শুরু করলো। কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরে আমরা একটা লিফট নেওয়া ফ্ল্যাটে শিফট করে গেলাম। সেখানে যাবার পর দিদি আরও কিছুদিন চাকরি করলো, তারপরে
ও ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেয়। এটাই ওর চাকরি জীবন। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। কুয়াশা ভেজা নামছে সিঁড়ি, অনেক নিচে জল, সেখানে এক ফালি চাঁদ ভাসছে, করেছে টলমল, তাকে বাঁচাবো বলে জলে নেমেও বাঁচাতে পারি না, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। টুম্পাদি সম্পর্কে কি বলবো, মানে টুম্পাদি সম্পর্কে যত বলবো তত সেটাই কম হবে। মানে টুম্পাদি আমাদের বোনেদের মধ্যে সবার বড় দিদি, সবার প্রিয়। সেই দিনটা খুবই মনে পড়ে যেদিন টুম্পাদি আমাদের ছেড়ে চলে গেল, আজও সেটা ভুলতে পারি না, খুবই কষ্টের। যতদূর আমার যতদূর মনে পড়ে, ছোটবেলায় যখন আমরা মামা বাড়ি যেতাম তখন টুম্পাদির সঙ্গে আমাদের মানে সবাই সবকিছু মানে ভাই বোনেরা গিয়ে টুম্পাদির কাছেই বসতাম, টুম্পাদির কাছে গিয়ে আমাদের আসর জমতো, সেখানে আমাদের গল্প হাসি মজা হতো, টুম্পাদি আমাদের সঙ্গে যোগ দিত। হ্যাঁ, সেই ছোট্ট থেকে টুম্পাদিকে আমরা দেখে আসছি, খুব সামান্য সামান্য জিনিস নিয়ে এত খুশি হতো, কেউ মানে কিছু গিফট দিলে বা কিছু দিলে সামান্য জিনিস নিয়ে, আর কখনো কোনোদিনও রাখতে দেখিনি। রাগ বলে যে একটা জিনিস, বা রাগ একটা অভিমান বা একটা জোরে কথা বলা বা চিৎকার চেঁচামেচি কোনোদিনও দেখিনি। মানে টুম্পাদির কাছ থেকে আমরা সবসময় আদরই পেয়েছি। এমনকি যখন দুর্গাপুর থেকে মামার বাড়ি যেতাম, কলকাতায় যেতাম, তখন টুম্পাদির ঘরে যেরকম আমাদের আড্ডা বসতো, আবার কোনো কিছু রাগ টাগ করলে টুম্পাদি এত সুন্দর কাছে বসিয়ে এত সুন্দর করে বোঝাতো। এই বোঝানো জিনিসটা না এখন আর কারোর মধ্যে পাই না, সবাই যেন হট টেম্পার, কেউ মানে ভালো করে বুঝিয়ে একটা যে বলা যার মনের মধ্যে ঢুকবে সেইটা। সামান্য জিনিস নিয়ে যেটা বলতে যাচ্ছিলাম, যেটা যে খুবই খুশি হতো টুম্পাদি, যেটা হচ্ছে আমি একবার কলকাতায় গেছিলাম টুম্পাদির জন্য একটা কালী ঠাকুরের মূর্তি, একটা ছোট কিছুই না সামান্য একটা, কিন্তু কি খুশি হয়েছিল আমার বিয়েতে টুম্পাদি এসছে, সেটাও যেমন আমার মনে আছে, আমার খুব ভালো লেগেছিল, টুম্পাদিও খুব আনন্দ করেছিল। কিন্তু হ্যাঁ, সেই মানে বিয়ের বাড়িতে উপস্থিত থাকতে হয়তো পারেনি, ছিল অন্য জায়গায়। হ্যাঁ, সেই রকমই টুম্পাদির আরো অনেক একটা ঘটনা মনে পড়ে, যেটা হচ্ছে যে এই আলাপন বলে রেডিওতে একটা অনুষ্ঠান হতো, সেখানে আমিও শুনতাম, টুম্পাদিও শুনতো। একদিন আমি কমেন্টস করেছিলাম, তারপর টুম্পাদি আমায় ফোন করেছিল, ফোন করে জিজ্ঞেস করে, তুই এটা শুনিস? আমি বললাম হ্যাঁ আমিও শুনি, তুমিও শোনো? বলছে হ্যাঁ। এই নিয়ে খুব ভালো, মানে একটা শান্ত স্নিগ্ধ যে ভাবমূর্তি, সেটা আমি টুম্পাদির মধ্যেই পাই। টুম্পাদি মানে আজও আগেও আমাদের সবার প্রিয় ছিল, এখনো সবার প্রিয় আছে, আর আজন্ম আমরা যতদিন বাঁচবো আমি ততদিন আমার টুম্পাদি আমার আইডল হয়ে থাকবে। টুম্পাদি আজ
তোমার জন্মদিন উপলক্ষে দু চার কথা শেয়ার করব বলে এই ভিডিওটা করা। আমরা এত ভাই বোনেদের মধ্যে তুমি সব থেকে বড় ছিলে, আর তুমি সেই বড় দিদির মতনই পুরোপুরিভাবে আমাকে গাইড করা বা আমাকে শাসন করা, যদিও বেশি নয়, মোস্টলি গাইড করাটাই বলবো। আমি আরও বেশি করে তোমার কাছে কৃতজ্ঞ এই কারণ আমি যখন ক্লাস 3-এ পড়ি, আমি বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশন নিচ্ছি। ইংলিশের ওপর তখন আমার খুব একটা দক্ষতা ছিল না। সেই সময় আমার অত বড় একটা গুরুত্বপূর্ণ, অতটা একটা ইম্পর্ট্যান্ট সময় তুমি অ্যাজ আ টিচার, অ্যাজ আ গাইড আমাকে পুরো দায়িত্ব নিয়ে ইংলিশ বা ইংলিশ মিডিয়াম স্কুলে কীভাবে আমি আগে এগোতে পারবো বা ইংলিশে মোস্টলি, সেই সময় তুমি আমাকে ইংরেজিতে যেভাবে গাইডেন্স দিয়েছিলে, তুমি ছিলে আমার টিচার। আর আমার মনে আছে ক্লাস 3-তে যখন আমি প্রথম ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হই, ইয়াং হরাইজনে মিড অফ দ্য সেশনে ভর্তি হয়েছিলাম। আর সে বছরই ক্লাস 3 থেকে 4-এ ওঠার সময় আমি প্রথম হাফ ইয়ারলি এক্সামসে খুব একটা ভালো হয়নি, কারণ তখনও আমি শিখছি। আর মিড টার্মে ডিসেন্ট নম্বর পেয়েছি, আর ফাইনালে আমি ফার্স্ট হয়েছিলাম। এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল সেই সময়। তোমার অপরিসীম কি বলবো খাটনি আমার পিছনে সেই সময়, আর তুমি যে দায়িত্ব নিয়ে আমাকে সেভাবে পড়াশুনো করিয়েছিলে সেই সময়, আর যার জন্য আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি চাকরির ক্ষেত্রে বা যে কোনো প্রফেশনাল বলো, পার্সোনাল ফ্রন্টে বলো, যেভাবে আমি দাঁড়িয়ে আছি যেখানে, সেইখানের বেসটা, পিলারটা তুমি আমাকে বানাতে সাহায্য করেছিলে। তোমার পুরোপুরি কন্ট্রিবিউশন ছিল সেখানে। সুতরাং হ্যাঁ, চাকরির ক্ষেত্রে আমি বাইরে থাকাতে তোমার সাথে দৈনন্দিনভাবে আমার দেখা হতো না, বাট আমি যখনই কলকাতায় গেছি তোমার সঙ্গে দেখা করেছি, আর যথেষ্ট গল্প করেছি, ভালো সময় কাটিয়েছি। আর যখন তুমি চলে গেলে সেই সময়টাতেও আমি ওখানে ছিলাম না। এটা আমার সবথেকে বড় আফসোস যে আমি সেই সময় তোমার কাছে ছিলাম না যখন তুমি সবাইকে বিদায় জানিয়ে চলে গেলে। বাট আমি এটাই চাইবো ঠাকুরের কাছে যে তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর তোমার মতো যেন সৎ সাহসী মানুষ আমি হতে পারি জীবনে। আমার প্রণাম নিও। When I am down and oh my soul so weary, when troubles come and my heart burned it be, then I am still and wait here in the silence until you come and sit a while. Me up so I can stand on mountains. You raised me up to walk on stormy seas. I am strong when I am on your shoulders. You raised me up to more.
এবার আমি দিদির অবসরপ্রাপ্ত জীবনের কথা কিছু বলি। সেও তো দীর্ঘদিনের। এর মধ্যে দিদির বেড সোর হয়েছিল, বহুদিন শুয়ে থাকায় আস্তে আস্তে আয়ার উপরেই মোটামুটিও ডিপেন্ডেন্ট হয়ে গেল। মা অসম্ভব দক্ষতার সাথে ওর বেড সোর সারিয়ে তুলেছিল। লাস্ট 7-8 বছরেও কিন্তু বেড সোর হয়নি। কোভিডের সময়, প্যান্ডামিকের সময় ও মা অসম্ভব সাবধানে ওকে রেখেছিল। ও গান শুনতো, তারপরে বই পড়তো, এইসব করতো অবসরপ্রাপ্ত জীবনে। আরেকটা দিদির জিনিস ভীষণ ছিল, সবার তো ভীষণ খোঁজও নিত। বাবার লাস্ট ডিসেম্বরে 2023-তে বাবার চোখের অপারেশন হলো। তো ও তখন খালি আমাকে জিজ্ঞেস করতো বাবা কেমন আছে, বাবা নিজের কাজ নিজে সব ঠিক মতো আবার করতে পারছে কি না। আর বলতো তুই কি ভালো করলি, বাবার অপারেশনটা হয়ে গেল। এইরকম সবার খোঁজ খবর তো বরাবরই নিত। সবার জন্মদিনে উইশ করা, সে তো সবাই বলেইছে। এছাড়া ও সবার মানসিক এর দিকেও খুব খোঁজ রাখতো, যে মা যে আটকে গেছে বাড়িতে, খুব একটা বেরোতে পারছে না, আমাকে বলতো মাকে একটু বেড়াতে নিয়ে যা। আমি যেতাম মাকে নিয়ে। মা তো তখন অজস্র ছবি তুলত। মা ছবি ভালোবাসে সবাই জানে, কিন্তু ক্রিয়েটিভ কর্নারে সব ছবি তোলা। আমি জানতাম মা ওগুলো দিয়ে দিদিকে সব দেখাবে। দিদি মার চোখ দিয়ে সব দেখতো, মা যা যা দেখতো দিদিও সব দেখতে পেতো। এইরকম মানে একটা সিচুয়েশান ছিল। আরেকটা জিনিস ছিল দিদি সবার, আমার আর মার খুব বড় সঙ্গী ছিল। আমাদের যা অসুবিধে সব মাকে, মা দিদি আমি দিদিকে গিয়ে বলছি, দিদি সব শুনছে বড় বড় চোখ করে। ওইখান থেকে কথা কোথাও যাবে না, মানে এত একটা বিশ্বাসের জায়গা ছিল। সব ব্লটিং পেপারের মতো যেন আমাদের টেনশনগুলো শুষে নিত, কিন্তু নিজের অসুবিধের কথা কিন্তু খুব একটা বলতো না। প্রতি মুহূর্তে মিস করি কি করে, মানে ওর সাথে কথা তো হতোই, প্রায়ই আমি যেতাম রিসেন্টলি কলকাতায়। তবে যেখানেই থাকুক ভালো থাকুক। টুম্পাদি আমাদের সব থেকে বড় দিদি। যেটুকু তোমাকে চিনেছি, জেনেছি, আর অনেকটাই মা, মাসি, দাদা, দিদিদের থেকে শুনেছি, সেই থেকেই বলতে পারি তোমার অসীম ধৈর্য, অদম্য ইচ্ছাশক্তি, সবাইকে ভালোবাসা, সবটাই ভীষণভাবে শিক্ষণীয়। এমন একটা বছর যায়নি যে বছর জন্মদিনে তোমার শুভেচ্ছা বার্তা, আশীর্বাদ বার্তা আমার কাছে আসেনি। কিন্তু এই বছরটাই ব্যতিক্রমী হলো। জানি আগামী বছরগুলো এরমভাবে ব্যতিক্রমটা অব্যাহত থাকবে, কিন্তু সত্যি কি তাই? সত্যি তাই নয়। আমি এটাও জানি তুমি যেখানেই থাকো সেখান থেকে প্রতি বছর কেন প্রতিক্ষণ তুমি আমাদের আশীর্বাদ করে যাচ্ছ। শেষটা আমি সত্যিই দেখতে চাইনি, কিন্তু তুমি হয়তো চেয়েছিলে যে সেই শেষ সময়টা আমি তোমার সাথে থাকি, তাই সবটা দেখলাম। একদম শেষ পর্যন্ত শক্ত মনে দেখলাম তোমাকে ধীরে ধীরে চলে যেতে। হয়তো এই শক্তিও পেয়েছি জ্ঞাত বা অজ্ঞাতভাবে তোমার থেকেই। তুমি সবসময় আমাদের মধ্যে থেকে গেছো। মায়েদের থেকে শুনেছি তুমি কবিতা পড়তে, শুনতে খুব ভালোবাসতে, তাই এই বলার শেষটাও আমি কবিতার কিছু লাইন দিয়ে করতে চাই। ফেরার মানে বন্ধ কোটর, সেই যেখানে বয় না হাওয়া, এক জীবনের জন্যে আবার সেইখানেতেই আটকে যাওয়া। যতই ডাকুক ফিরছি না তাই চলেছি নতুন ঘরে, তবুও বলি যাওয়ার বেলায় মনটা যেন কেমন করে। তোমারও মনটা কেমন করে তো টুম্পাদি? খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর সব আমার প্রণাম নিও, আর সবাইকে এভাবেই দূর থেকে হোক ভালোবেসে যেও। শান্তি
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। দাঁড়িয়েছি ফুটপাত দিয়ে দাঁড়িয়েছি, তুমি ওখানে গিয়ে দাঁড়াও বাবু শোনা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। টুম্পাকে নিয়ে কি বলবো, ও তো কোথাও যায়নি, আমাদের সাথে মিশে রয়েছে। অনেক ছোটোবেলায় বলেছিল, জানো রাঙামাসি, জলের কোনো আকার হয় না, যে পাত্রে থাকে সেই রকম হয়ে যায়। ভেবেছিলাম কি গভীর চিন্তাধারা, আমি তো কোনোদিন ভাবিনি এই সর্বগুণ সম্পন্ন মেয়ের যে কত গুণ বলে ব্যাখ্যা করা যায় না। অসীম ক্ষমতাময়ী, অসীম সহ্যশীলা মানুষ, জীবনে অনেক কিছু করে গেছে। যখনই ওর সাথে দেখা হতো সদা হাস্যময়ী মিষ্টি হাসি। সেখানে আছিস, ভালো থাকিস মা। টুম্পাদির সম্বন্ধে বলতে গেলে প্রথমেই ছোটোবেলাকার কথা মনে পড়ে। যখন খুব ছোট ছিলাম তখন তো আমাদের কাছাকাছি থাকতো, তো আমাদের ওই প্রত্যেক সপ্তাহে যাওয়া হতো, প্রত্যেক রোববার আমরা যেতাম। টুম্পাদি আমাকে সব সময় বলতো যে সেটা একটা বাঁদর, ওর ল্যাজটা গোটানো আছে কোথায়। আর ওই টিভি দেখার সময় খালি একটু টুম্পাদির ঘাটটার সামনে বসতাম আর টুম্পাদি আমার মাথায় হাত বুলিয়ে দিত, এই তখনই একটু শান্ত থাকতাম। তো যাই হোক, তারপরে তো আমরাও বড় হলাম, দূরত্বও বাড়লো, আর সেরকম হয়তো প্রত্যেক সপ্তাহে দেখা হতো না। যখন দেখা হতো ভাইফোঁটার সময় বা শীতকালে প্রকৃতিরে এলে দেখা হতো, কিন্তু কখনোই কোনো জন্মদিন, অ্যানিভার্সারি এগুলো কিছু মিস করতো না। সব সময় সকালবেলা একটা ফোন আসবে, আমি জানি যে আগে ফোন করতো, এখন তো তারপরে হোয়াটসঅ্যাপ হওয়ার পরে ভয়েস মেসেজ পাঠাতো, আর মেসেজ শুরু করতোই আমি টুম্পাদি বলছি বলে। তো সেই স্মৃতিগুলোই এখন আমাদের কাছে আছে। হয়তো জন্মদিনের দিন আবার সেই পুরনো রেকর্ডিংটা একবার চালিয়ে নেবো। আর সবার খবর রাখতো, আর কখনো কিছু কমপ্লেন করতো না। সবসময় জিজ্ঞেস করলে বলতো কেমন আছি, কেমন আছো, জিজ্ঞেস করলে বলতো ভালো আছি।
কখনো বলতো না যে কষ্টে আছি বা দুঃখে আছি কিছু, খুব আর সবার খবর নিয়ে মানে সবার কথা জানতে চেষ্টা করতো, ও কি করছে, এ কি করে, ও কোথায় আছে। মাগো হারিয়ে গেলি কোন নাভারার দেশে, শেষ দেখা সেই সজল দিঠি কি বলার উদ্দেশ্যে। আষ্টে পিষ্টে বাঁধল ওরা শেষের সেদিনগুলো, বাঁধন ছিঁড়ে জবাব দিলি ছড়িয়ে চোখে ধুলো। যুদ্ধ কঠিন সারা জীবন, হারিসনি কক্ষনো, মনের জোরের দৌড়ে তবে থামিয়ে দিলি কেন। গানের ডালি, বইয়ের শাড়ি, সংস্কৃতির পাতা, কেমন করে কাটবে ওদের, কইবে মনের কথা। যতবারই হয়েছে দেখা সবার খবর নেয়া, কে কি খাবে মাকে শুধু পাগল করে দেওয়া। সামনে গেলেই দু চোখ মেলে দুগাল ভরা হাসি, আজকে সেসব স্মৃতি নিয়ে নয়ন জলে ভাসি। সময় নাকি শ্রেষ্ঠ প্রলেপ ব্যথার উপশমে, কিন্তু মাতর শখের ঘড়ি সেই তো গেছে থেমে। বড়ই কঠিন বাস্তব তাই, আর তো মনে চাওয়া সবার স্বপ্নে টুম্পা মাগো করিস আসা যাওয়া। On this blessed day, let's all head to the place where His divine grace covers all. Come, my friends, let's all rejoice. Come, my friends, let's all rejoice. On this blessed day, let's all head to the place where His divine grace covers all.